আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন আপনারা। আমার মতো অনেকেই আছেন যারা গল্পের বই পড়তে বা গল্প বলতে শুনতে অনেক পছন্দ করেন। আজকে আমি পড়ব হুমায়ুন আহমেদের কুটুমিয়া উপন্যাস পর্ব 1। আমার নাম কুটুমিয়া। আলাউদ্দিন কুটুমিয়ার দিকে তাকিয়ে আছেন। কিছু মানুষ আছে যাদের উপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায়। কুটুমিয়া সেরকম একজন মানুষ। তাকে দেখে মনে হচ্ছে মানুষ না, পুরনো আমলের বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে। খাম্বার মতো পুরো শরীরটার ভিতর গেল ভাব আছে। তেল তেল মুখ, চকচক করছে। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে। কুটুমিয়ার মাথায় খাবলা খাবলা চুল। কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গায় জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে। লোকটার চোখ অতিরিক্ত ছোট বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না। চোখের কালো মণি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটার চোখ নেই। তার চেয়েও বড় সমস্যা, একটা চোখ প্রায় বন্ধ। আলাউদ্দিন পরিষ্কার শুনেছেন লোকটার নাম কুটুমিয়া। তারপরেও জিজ্ঞেস করলেন, তোমার নামটা যেন কি? কথা খুঁজে না পেলে মানুষজন এই কাজটা করে, একটা কথা নিয়ে পেঁচাতে থাকে। স্যার, আমার নাম কুটুমিয়া। আলাউদ্দিন বললেন, ও আচ্ছা, কুটুমিয়া নাম। আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায়। কোনো কথাই মনে আসছে না। লোকটার গা থেকে বাসি বাসি গন্ধ আসছে, কেমন টকটক গা গোলানো গন্ধ। কুটুমিয়া দুপা সামনে এগিয়ে এসে বলল, স্যার, আপনার বাবুর্চি দরকার? আমি বাবুর্চির কাজ জানি। কুটুমিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল। আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন। একটা টাইপ করা প্রশংসাপত্র। কাগজটা লেমিনেট করা, বোঝাই যাচ্ছে খুবই যত্নে রাখা কাগজ। প্রশংসাপত্র কে দিয়েছেন? পাইলট স্যার দিয়েছেন। ওনার বাড়িতে 2 বছর সার্ভিস করেছি, একটু পইরা দেখেন। আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বুলালেন। ইংরেজিতে যে কথাগুলি লেখা তার সারমর্ম। কুটুমিয়ার রাধার হাত অসাধারণ। রন্ধনবিদ্যায় সে একজন কুশলী, জাদুকর। বাবুর্চি হিসেবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার। আমি তার সাফল্য কামনা করি। আলাউদ্দিন বললেন, তুমি কি রান্না জানো? কুটুমিয়া হাসি মুখে বলল, সব কিছু অল্প বিস্তর জানি। ইংলিশ, বেঙ্গলি, চাইনিজ, থাই। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবুর্চি। আমার সেরকম দরকার নেই। আমার কাজের লোক টাইপ একজন দরকার। ঘর ঝাড় দিবে, বাথরুম পরিষ্কার করবে, রান্না বান্না করবে, বাজার করবে। আমি ঘরের কাজও জানি। বেতন কত দিতে হবে? আপনার দিলে যা চাই দিবেন, আমার কোনো দাবি নাই। আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। একটা কাজের লোকের তার খুবই প্রয়োজন। গত 15 দিনে 3টা কাজের লোক চলে গেছে। সর্বশেষটির নাম জিতু মিয়া। সে খালি হাতে যায়নি। 3 ব্যান্ডের একটা দামি রেডিও এবং রাইস কুকারটা নিয়ে চলে গেছে। রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছে। তার জন্য খুবই কাজের একটা জিনিস। 1 পট চাল, আধা পট পানি দিয়ে সুইচ অন করে দেন, ভাত হয়ে গরম থাকে। খেতে বসার আগে আগে একটা ডিম ভেজে নেওয়া। এখন তিনি প্রায় অচল। 2 বেলা হোটেল থেকে খেয়ে আসতে হচ্ছে। হোটেলের খাবার 1-2 বেলা ভালো লাগে, তারপর আর মুখে দেওয়া যায় না। গতকাল গোসল করতে পারেননি, ট্যাঙ্কে পানি ছিল না। কাজের একটা ছেলে থাকলে 2 বেলা বালতি নিয়ে পানি নিয়ে আসতো। কুটুমিয়া নামের যে লোক সামনে দাঁড়িয়ে আছে, সে যত ভালো বাবুর্চি হোক, তাকে রাখা যাবে না। অত্যন্ত বলশালী মধ্যবয়স্ক একজন লোক ঘর ঝাড় দিচ্ছে, কাপড় ধুচ্ছে, এটা মানায় না। তাছাড়া লোকটার চোখ দেখা যাচ্ছে না। চোখের দিকে তাকালেই অস্বস্তি বোধ হয়। এরকম মানুষ আশেপাশে থাকলে সবসময় সূক্ষ্ম টেনশন কাজ করবে। আলাউদ্দিন টেনশনবিহীন জীবন চাচ্ছে। তুমি চলে যাও, তোমাকে রাখবো না, এই ধরনের কথা মুখের ওপর বলা মুশকিল।
আলাউদ্দিন চিন্তা করতে লাগলেন বুদ্ধি খাটিয়ে একে বিদায় করা যায় কিনা। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এরকম কিছু। বুদ্ধিটাই মাথায় আসছে না। কুটুমিয়া: জি স্যার। আমি দরিদ্র মানুষ, কলেজে মাস্টারি করতাম, এখন রিটায়ার করেছি। একা বাস করি, তারপরেও সংসার চলে না। আগে যে কাজের ছেলেটা ছিল তাকে মাসে 300 টাকা দিতাম। 300 টাকায় নিশ্চয়ই তোমার চলবে না। 300 টাকার বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না। কুটুমিয়া শান্ত গলায় বলল, স্যার আপনাকে তো বলেছি যা আপনার দিলে যায় তাই দিবেন। তুমি থাকবে 300 টাকায়? জি। আলাউদ্দিন ইতস্তত করে বললেন, আসলে কথা বলতে ভুলে গেছি। দেশের বাড়ি থেকে একটা কাজের ছেলে আসার কথা, সে এলে তোমাকে চলে যেতে হবে। কবে আসবে? এটা তো জানি না, কাল পরশু আসতে পারে, আবার 2-1 দিন দেরিও হতে পারে। মোট কথা তোমার চাকরি টেম্পোরারি, বুঝতে পারছো? জি। রান্নাঘরের পাশে একটা ঘর আছে, সেই ঘরে থাকবে। ফ্যান নেই, গরমে কষ্ট হবে। আমার এখানে থাকতে কষ্ট করতে হবে। মাঝে মাঝে পানি থাকে না, তখন রাস্তার কল থেকে পানি নিয়ে আসতে হবে। অনেক কষ্ট। পারবে কিনা ভেবে দেখো। পারবো স্যার। যদি পারো তাহলে তো ঠিকই আছে। যাও, তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো। জিনিসপত্র সবই সাথে আছে স্যার। তাহলে তো ভালোই। কাজের লোকদের জিনিসপত্র বলাতে একটা ব্যাগ থাকে, তার চেয়ে বেশি কিছু থাকলে একটা পুটলি। কুটুমিয়ার ক্ষেত্রে উল্টোটা দেখা গেল। আলাউদ্দিন ভুরু কুচকে লক্ষ্য করলেন কুটু বারান্দা থেকে তার জিনিস আনছে। 2টা বড় সুটকেস, একটা হ্যান্ডব্যাগ, ফলের ঝুড়ির মতো ঝুড়ি, ফ্লাস্ক, পানির বোতল, ছোট চামড়ার একটা ব্যাগও দেখা গেল। দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ। আলাউদ্দিন বললেন, তোমার ওই ব্যাগে কি, ক্যামেরা নাকি? কুটু বিনীত গলায় বলল, জি না স্যার, দূরবীন। বিদেশে যখন ছিলাম শখ করে কিনছিলাম। বিদেশ ছিলে নাকি? জি। কোথায় ছিলে? কুইত। কুইত নামে কোনো বিদেশ আছে বলে তার মনে পড়ল না। কুয়েতকেই কি কুইত বলছে? কুইতে কি কাজ করতে? বাবুর্চির কাজ করতাম। চলে এসেছো কেন? মালিকের ইন্তেকাল হয়েছে, ওনার বড় বিবি থাকতে বলেছিলেন, মন টিকল না। স্যার, রাতে খানা কয়টার সময় দিব? আমি 10টা 10:30টার দিকে খাই। ফ্রিজ খুলে দেখো, একটা মুরগি থাকার কথা, গত পরশু কিনেছিলাম। ভেবেছিলাম নিজেই রাঁধবো, পরে আর রাঁধা হয়নি। চাল ডাল আছে, মশলা আছে কিনা জানি না। গাদাখানিক ভাত রান্না করবে না? আমি খুবই অল্প খাই। জি আচ্ছা। কিছু পানি ফুটিয়ে রাখবে। পানি ফুটানো হয় না বলে কয়েকদিন ধরে ট্যাপের পানি খাচ্ছি। আরেকটা কথা, কাজকর্ম করবে নিঃশব্দে। আমি লেখালেখি করি, সারা শব্দ হলে আমার ডিস্টার্ব হয়। সকালে বেডটি কি খান? পেলে খাই, তবে বেডটিটা জরুরি না। ওইসব বড়লোকি চাল আমার জন্য না। আগেই বলেছি, আমি গরিবের সন্তান। বেডটি কয়টার সময় দিব? ঘুম ভাঙলে দিবি। আমার ঘুম ভাঙার কোনো ঠিক নেই। কখনো কখনো খুব সকালে উঠি, আবার কখনো দিন 9টা 10টা বেজে যায়। কত রাতে ঘুমাতে গিয়েছি তার উপর নির্ভর করে। ঠিক আছে, এখন সামনে থেকে যাও, কাজকর্ম করতে দাও। জি আচ্ছা জনাব, শুক্রিয়া। কুটুমিয়া রান্নাঘরে ঢুকে গেল। আলাউদ্দিন ভুরু কুচকে রান্নাঘরের দিকে তাকিয়ে রইলেন। আসল কথাই কুটুকে জিজ্ঞাসা করা হয়নি। তার বাড়ি কোথায়, ঠিকানা কি, কে তাকে এখানে পাঠিয়েছে। হুট করে নতুন কোনো মানুষকে ঘরে ঢুকানো ঠিক না। দিনকাল আগের মতো নেই। পত্রিকা খুললেই চোখে পড়ে কাজের মেয়ের হাতে গৃহকর্ত্রী খুন। এইসব খুন খারাপি অবশ্যই টাকা পয়সার কারণে হয়। আলাউদ্দিন সাহেবের একটা বড় সুবিধা, তার টাকা পয়সা নেই। ঘরে দামি জিনিসপত্রের মধ্যে আছে একটা পুরনো ফ্রিজ। পুরনো ফ্রিজের জন্য তাকে কেউ খুন করবে এরকম মনে হয় না। একটা 14 ইঞ্চি টিভি কেনার কথা কয়েকবার ভেবেছেন, তার নিজের জন্য না, ঘরের কাজের লোকের জন্য। যে বাড়িতে টিভি নেই সে বাড়িতে কোনো কাজের লোক থাকে না, এটা প্রতিষ্ঠিত সত্য। টিভি এখনও কেনা হয়নি, তবে টিভি কেনার টাকা আলাদা করা আছে।
আলাউদ্দিন নেত্রকোনার শেখ ইসলামউদ্দিন কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক ছিলেন। রিটায়ার করে এখন ঢাকা শহরে স্থায়ী হয়েছেন। আশা ছিল কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবেন। তিনি শুনেছেন কোচিং সেন্টারগুলির রমরমা ব্যবসা। অনেক ছোটাছুটি করেও তিনি কোনো সুবিধা করতে পারেননি। ভূতের গলিতে একটা ফ্ল্যাটের অর্ধেকটায় তিনি থাকেন, বাকি অর্ধেকটায় গার্মেন্টস কোম্পানির এক ম্যানেজার থাকে, নাম সাইফুদ্দিন। লোকটা অবিবাহিত, কিন্তু প্রায়ই গভীর রাতে তার ঘর থেকে মেয়ে মানুষের গলা শোনা যায়। ছুটির দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাস খেলা হয়। তাদের আড্ডা বসলেও কোনো হইচই হয় না। সাইফুদ্দিন লোকটি ভদ্র এবং বিনয়ী। আলাউদ্দিনের সঙ্গে দেখা হলে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলে, প্রফেসর সাহেব ডাকে। আলাউদ্দিনও তার ওপর সন্তুষ্ট, কারণ ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগিতে রান্নাঘর আলাউদ্দিনের ভাগে পড়েছে। কথা ছিল প্রয়োজনে রান্নাঘর সাইফুদ্দিনও ব্যবহার করবে। সাইফুদ্দিন সেটা কখনো করেনি। সে ইলেকট্রনিক চুলা কিনে আলাদা রান্নাঘর বানিয়েছে। আলাউদ্দিন রিটায়ার করেছেন ঠিকই, কিন্তু কোনো অর্থেই অবসর জীবনযাপন করছেন না। তিনি এখন পেশাদার লেখক। ছদ্মনামে বেশ কিছু বইপত্র লিখেছেন, এখনও লিখছেন। তার সমস্ত বই এক প্রকাশনীর মুক্তি প্রকাশনার মালিক হাজী একরামুল্লাহ। কখন কোন বই লিখতে হবে, কিভাবে লিখতে হবে, হাজী একরামুল্লাহ তা সুন্দর করে বুঝিয়ে দেন। মুক্তি প্রকাশনা থেকে প্রকাশিত আলাউদ্দিনের প্রথম বইটার নাম সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। হাজী একরামুল্লাহ 5টা রান্নার বই তাকে দিয়ে বলেছেন, বই দেখে দেখে নিজের মতো করে সাজিয়ে দেন, ভাষাটা যেন সহজ হয়, কচকচানি কম। আলাউদ্দিন তাই করেছেন। 100 পৃষ্ঠার বই 4 রঙের প্রচ্ছদে ছাপা হয়েছে। প্রচ্ছদে একজন তরুণীর ছবি, সে রান্না করছে। তরুণীর পাশে সুদর্শন যুবক, সে পেছন থেকে তরুণীর কোমর জড়িয়ে ধরে তরুণীর মাথার পাশ থেকে নিজের মাথা বের করে অবাক হয়ে রান্না দেখছে। বইটির কয়েকটি বিষয়ে আলাউদ্দিন আপত্তি করেছিলেন। অর্ধনগ্ন তরুণী মূর্তি এবং গোঁফওয়ালা যুবক যেভাবে সেই তরুণীর কোমর ধরে আছে, সেটা রান্নার বইয়ে মানাচ্ছে না। বইয়ের দামও তার কাছে ঠিক মনে হয়নি। দেশি বিদেশি ও চাইনিজ রান্না। চাইনিজ রান্না তো বিদেশি রান্নার মধ্যেই পড়ে, আলাদা করে চাইনিজ রান্না বলার কি দরকার। হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে ধমক দিয়ে বলেছেন, তোমার কাজ হলো অন্য বই থেকে সুন্দর করে কপি করা। কপি করবে, পাণ্ডুলিপি জমা দেবে, ক্যাশ টাকা নিয়ে চলে যাবে। প্রচ্ছদ কী হবে, বইয়ের নাম কী হবে, লেখকের কোন নাম যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ক্লিয়ার? আলাউদ্দিন বিনীত ভঙ্গিতে বলেছেন, ক্লিয়ার। হাজী একরামুল্লাহর বয়স আলাউদ্দিনের চেয়ে খুব বেশি না, তবে তিনি আলাউদ্দিনকে তুমি করে বলেন। আলাউদ্দিন তাতে কিছু মনে করেন না। রান্নার বইটাতে লেখক হিসেবে নাম ছাপা হয়েছে অধ্যাপিকা হামিদা বানুর। বইয়ের ফ্ল্যাপে লেখিকার ছবি এবং জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে। লেখিকা পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন। মালয়েশিয়া পেনাং এ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন। আলাউদ্দিনের দ্বিতীয় বইটির নাম ছোটদের হাদিসের কথা। বইয়ের প্রচ্ছদে খেজুর গাছের ছবি, খেজুর গাছের নিচে একটা উট, অনেক দূরে মসজিদের মিনার। বইটিতে লেখকের নাম ছাপা হয়েছে মৌলানা সৈয়দ আশরাফুজ্জামান খান। আলাউদ্দিন বর্তমানে লিখেছেন হাত দেখার বই। বইটার নাম সহজ হস্তরেখা বিদ্যা এবং তিল তথ্য। হাজী একরামুল্লাহ আলাউদ্দিনকে বলে দিয়েছেন, এই বইটার ভাষা হবে খটমটা, এসেছি গিয়েছি টাইপ ভাষা না, সাধু ভাষা। কারণ বইটির লেখক হিসেবে নাম যাচ্ছে স্বামী অভেদানন্দের। স্বামী অভেদানন্দ জটিল ভাষায় লিখবেন, এটাই স্বাভাবিক। এসব বইয়ের পাশাপাশি পাঠ্য বইয়ের নোটও তিনি লেখেন। সেখানে নাম যায় KN লাল, এক্স প্রিন্সিপাল অ্যান্ড কালীনারায়ণ স্কলার। খাটের উপর একটা টুল বক্স। আলাউদ্দিন খাটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করছেন। চিন্তা শেষ করে A4 কাগজে পেন্সিল দিয়ে লিখছেন। লেখায় কাটাকুটি তার অপছন্দ। লেখা যা পছন্দ হচ্ছে না তা তিনি ইরেজার দিয়ে মুছে ফেলছেন। টুলবক্সের উপর 3টা পেন্সিল সাজানো, পেন্সিলের পাশে ইরেজার।
যেসব বই দেখে দেখে তিনি লিখছেন সেই বইগুলি খাটে ছড়ানো। আজ সন্ধ্যা থেকেই শিরোরেখার চ্যাপ্টারটা লিখছেন। লেখা যত দ্রুত হওয়া উচিত তত দ্রুত হচ্ছে না। লিখে আরাম পাচ্ছেন না। কখনো মনে হচ্ছে ভাষা বেশি খটমটে হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে বেশি সহজ হয়ে যাচ্ছে। তাছাড়া সাইফুদ্দিন সাহেবের বাসা থেকে অল্প বয়স্ক একটা মেয়ের খিলখিল হাসি শোনা যাচ্ছে। এই মেয়ের হাসি অত্যন্ত তীক্ষ্ণ। শব্দটা কানের ভেতর দিয়ে চট করে মগজে ঢুকে যায়। মগজ রিন রিন করে কাঁপতে থাকে। লেখার কনসেন্ট্রেশন থাকে না। আলাউদ্দিন তারপরেও লিখে যাচ্ছেন। শুধু মেয়েটা যখন হাসছে তখন লেখা থেমে যাচ্ছে। আলাউদ্দিন লিখছেন, মানুষের পরিচয় মন ও মস্তিষ্কে। একজন পূর্ণাঙ্গ মানুষ মন ও মস্তিষ্কের সোনালী ফসল। মন নিয়ন্ত্রণ করে মানবিক আবেগ, যথা প্রেম, ভালোবাসা, রাগ, অনুরাগ। মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে মেধা। হস্তরেখা বিজ্ঞানে শিরোরেখা মস্তিষ্কের পরিচায়ক, হৃদয় রেখা মনের পরিচায়ক। মন এবং মস্তিষ্ক যেমন সমান্তরাল চলে, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখারও হাত তালুতে সমান্তরাল অবস্থান। এই যেন সেই চিরন্তন কথা। রেল লাইন বহে সমান্তরাল। লেখাটা আলাউদ্দিনের ভালো লাগছে না। স্বামী অবেদানন্দের লেখা বলে মনে হচ্ছে না। লেখার মাঝখানে হে বৎস জাতীয় কথা থাকা প্রয়োজন। গুরু জ্ঞান দিচ্ছেন ছাত্রকে। মানুষ না লিখে লেখা উচিত মানব। হাতের তালু না লিখে অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা উচিত। হাতের তালু খুব কাছের কিছু মনে হচ্ছে। হাতের তালুর সংস্কৃত তিনি জানেন না। হাতের সংস্কৃত হস্ত। হস্ততালু নতে আবার তেমন ভালো লাগছে না। এক বৈঠকে আলাউদ্দিন অনেকক্ষণ লিখতে পারেন, তেমন ক্লান্তি বোধ করেন না। লেখাটা দ্রুত শেষ করতে হবে। হাজী সাহেব নতুন একটা পরিকল্পনা নিয়ে বসে আছেন। আলাউদ্দিনের দেরি হলে নতুনটা অন্য কেউ নিয়ে যাবে। তিনিই যে মুক্তি প্রকাশনীর একমাত্র ফরমায়েশি লেখক তা না, আরও লেখক আছে। স্যার, খানা তৈরি। আলাউদ্দিন রীতিমতো চমকে উঠলেন। ঘরে যে একজন বাবুর্চি আছে, সে রান্না করছে, এই ব্যাপারটা মাথার মধ্যে ছিল না। আলাউদ্দিন বললেন, রেঁধেছ কি? কুটু মিয়া তার জবাবে হাসল। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় যে ভঙ্গিতে হাসে, সেই ভঙ্গির হাসি। আলাউদ্দিন খাট থেকে নামতে নামতে বললেন, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কিভাবে যেন তাকাচ্ছ? কুটু বলল, একটা চোখে দেখি না। সে কি? কোন চোখে? বাম চোখে। জন্ম থেকে এরকম, না কোনো ব্যথা ট্যাথা পেয়েছিলে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন সাহেবের মনে হলো এই প্রশ্ন করা ঠিক হয়নি। চোখ নষ্ট হওয়া বিরাট দুর্ঘটনা। এই দুর্ঘটনার কথা মনে করিয়ে কষ্ট দেওয়া ঠিক না। চোখ জন্ম থেকেই কষ্ট না করে পরে নষ্ট হয়েছে, এই তথ্য জেনেও তো তার কোনো লাভ হচ্ছে না। আলাউদ্দিন খেতে বসলেন। থালা বাসন ঝকঝক করছে। কাচের গ্লাস এত পরিষ্কার যে আলো ঝমকাচ্ছে। যে ছোট টেবিলটায় বসে তিনি খাওয়া দাওয়া করেন, সেই টেবিল পরিষ্কার করা হয়েছে। টেবিলের উপর ধবধবে সাদা টেবিল ক্লথ। তার যে টেবিল ক্লথ আছে, এটাই তিনি জানতেন না। খাবারের মেনু খুবই সাধারণ। আলু ভাজি, মুরগির মাংস, ডাল, একপাশে পিরিচে লেবু, কাঁচামরিচ। আলাউদ্দিন আলু ভাজি নিয়ে খেতে গিয়ে চমকে উঠলেন। ব্যাপারটা কি? সামান্য আলু ভাজি তো এত স্বাদ হবে না। তার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আলু ভাজি দিয়েই তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন। আলু ভাজি করেছেও কত সুন্দর করে। চুলের মতো সরু করে কাটা কাটা আলুর একটা টুকরা অন্যটির সঙ্গে মিশে যাচ্ছে না। সামান্য আলু ভাজি খেতে এরকম? মুরগির ঝোলটা না জানি কেমন। আলু ভাজি খাওয়া বন্ধ করে তিনি মুরগির ঝোল নিলেন। তিনি মনে মনে বললেন, কি আশ্চর্য! পাইলট সাহেব যে লিখেছেন কুটু মিয়ার রাধার হাত অসাধারণ, রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর, ঠিকই লিখেছেন, বরং একটু কম লিখেছেন। মুরগির ঝোল রান্নার কোনো কম্পিটিশনে এই মুরগির ঝোল পাঠিয়ে দিলে গোল্ডেন মেডেল নিয়ে চলে আসবে। রান্নার বইটা তিনি না লিখে কুটু মিয়াকে দিয়ে লেখানো দরকার ছিল। ডাল 1 চামচ নেবেন কি না আলাউদ্দিন বুঝতে পারছেন না। ডালটা দেখে খুব ভালো মনে হচ্ছে না। মুরগির ঝোলের স্বাদটা মুখে রেখে যাওয়া স্বাদটাকে শেষ হওয়া দরকার। নেহায়েত কৌতূহলবশত তিনি 1 চামচ ডাল নিলেন। তখন মনে হলো বিরাট ভুল হয়েছে।
ডাল দিয়েই খাওয়া শুরু করা দরকার ছিল। আলু ভাজি এবং মুরগির ঝোলের প্রয়োজন ছিল না। শুধু ডাল দিয়েই তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারেন। কুটুমিয়া আশেপাশে নেই, এটাও একটা শান্তি। কেউ আশেপাশে থাকলে তিনি খেতে পারেন না। দীর্ঘদিন একা একা থেকে এই বিশ্রী অভ্যাস হয়েছে। তার সমস্যা হয় না শুধু বিয়ে বাড়িতে। অনেকের সঙ্গে খেতে বসা যায়, তখন কেউ কারো দিকে তাকায় না। আলাউদ্দিন খাওয়া শেষ করে ডাকলেন, কুটুমিয়া। কুটু পাশে দাঁড়ালো। আলাউদ্দিন বললেন, তোমার রান্না খারাপ না, চলবে। কুটু বলল, শুক্রিয়া। আলাউদ্দিন ইচ্ছা করেই প্রশংসা চেপে রাখলেন। বাঙালি প্রশংসা নিতে পারে না, প্রশংসা করলেই তারা মাথায় উঠে যায়। অদ্ভুত এক জাতি। সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার সদাই করে আনবে। জি আচ্ছা। ছোট মাছ, ভাজিভুজি, ভর্তা, এইসব। পোলাও, কোরমা, রোস্ট, মুরগি, মুসাল্লাম, এইসবের প্রতি আমার লোভ নেই। গরিবের সন্তান, গরিবী খাদ্য খেয়েই অভ্যাস। বুঝতে পারছো? জি। তেল মশলা কম দিয়ে রাখবে। অনেকে মনে করে গাদা খানিক তেল মশলা হলেই তরকারি ভালো হয়। রান্নার পরে আমার লেখা একটা বই আছে, সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না। সেই বইয়ে এই ব্যাপারটা বিশদভাবে লিখেছি। বইটা পড়ে দেখতে পারো, তোমার উপকার হবে। বইয়ে খাদ্যের পুষ্টির ওপর আলাদা একটা চ্যাপ্টার আছে। আমি স্যার পড়তে পারি না। সে কি, অ আ ক খ কিছুই পারো না? জি না, খুবই দুঃখের কথা। আমি নিজে শিক্ষক ছিলাম। বয়স্ক একজন কেউ যদি বলে লেখাপড়া জানি না, তখন রাগ লাগে। যাই হোক, আমি বাংলা বাজার থেকে শিশু শিক্ষার একটা বই নিয়ে আসব, অবসরে পড়বে। শুধু রান্না জানলেই হবে না, লেখাপড়া জানতে হবে। ঠিক কিনা বলো? জি। রান্না না জানাটা দোষের না, কিন্তু লেখাপড়া না জানাটা দোষের। বুঝতে পারছো? জি স্যার। রান্না যে জানে না তাকে কেউ গালি দেয় না, কিন্তু যে লেখাপড়া জানে না তাকে সবাই মূর্খ বলে গালি দেয়। লেখাপড়ার ওপর বক্তৃতাটা দিয়ে আলাউদ্দিনের ভালো লাগছে, একটু ক্লান্তিও লাগছে। মনে হচ্ছে অনেক বেশি কথা বলা হয়ে গেছে, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে। শরীর হাসপাস লাগছে। একটা মিষ্টি পান খেতে পারলে ভালো হতো। তিনি এমনিতে পান খান না, তবে বিয়ে শাদির খাওয়ার পর মিষ্টি পান খেতে ভালো লাগে। পানের সঙ্গে একটা সিগারেট পান হজমে সহায়ক। সিগারেটও মনে হয় তাই। কুটুমিয়া, জি। দোকানে যাও, একটা মিষ্টি পান নিয়ে আসো। একটা সিগারেটও আনবে, ভালো কথা। একটা মোমবাতিও আনবে। কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে বসে থাকতে হয়। রোজ ভাবি মোমবাতি আনবো, মনে থাকে না। আমি আবার অন্ধকার সহ্য করতে পারি না। রাত বেশি হয়নি, 11:40। আলাউদ্দিন রাত 2টা-2:30টার আগে কখনো ঘুমোতে যান না। গভীর রাতেই তার লেখালেখি ভালো হয়। আজ ঘুমে চোখ জুড়িয়ে আসছে। তার মুখে পান, হাতে সিগারেট। তার মনে হচ্ছে মুখ ভর্তি পান এবং হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে তিনি খাটে আধশোয়া হয়েই ঘুমিয়ে পড়বেন। হাত থেকে সিগারেটটা মেলতেও পারছেন না। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় সিগারেটের ধোঁয়া টানতে তার খুবই ভালো লাগছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে জীবনটা সুখের। আলাউদ্দিন আধশোয়া অবস্থায় ঘুমিয়ে পড়লেন। ঘরের বাতি জ্বলছে, মাথার ওপর ফ্যান ঘুরছে, দক্ষিণের জানালা দিয়ে বাতাস আসছে। সেই বাতাসও আরামদায়ক, শীতল। তার ঘুম ভালো। হঠাৎ ঘরে বাতি নেই, ঘুটঘুটে অন্ধকার। মাথার ওপর ফ্যান চলছে না। তার বুক ধক করে উঠল। চারিদিকে এত অন্ধকার। অ্যাপার্টমেন্ট হাউসের আলো এসে ঘরে ঢুকে রাস্তার আলোকে অন্ধকারেও বোঝা যায় ঘরের কোথায় কি আছে। ঘুমের মধ্যে এমন কিছু কি হয়েছে যে তিনি অন্ধ হয়ে গেছেন? তার এক দূর সম্পর্কের চাচার এরকম হয়েছিল। তিনি হাটে গরু কিনতে গিয়েছিলেন। দরে বলল না বলে গরু বিক্রি হলো না। মেজাজ খারাপ করে তিনি গেলেন চা খেতে। চা খেয়ে গরু নিয়ে বাড়ি ফিরবেন। টোস্ট বিস্কিট দিয়ে চা খেয়ে চায়ের দাম দিতে যাবেন। হঠাৎ চেঁচিয়ে বললেন, কি হয়েছে, আন্ধার কেন? এই যে তার কাছে পৃথিবী হঠাৎ আন্ধার হইল, আলো আর ফিরল না। তার বেলায় এরকম কিছু হয়েছে নাকি? নাকি গোটা শহরের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় শহরই অন্ধকার হয়ে গেছে?
কোথাও আলো নেই। ঘটনা মনে হয় এরকমই। ইলেকট্রিসিটি নেই বললেই ফ্যান ঘুরছে না। ফ্যান ঘুরলে ফ্যানের ক্যাট ক্যাট আওয়াজটা থাকতো। কুটু মিয়া মোমবাতি এনে রেখেছিল। মোমবাতিটা কোথায় আলাউদ্দিনের মনে পড়ছে না। খাটের পাশের টেবিলে থাকার কথা। টেবিলটা কোথায়? গভীর অন্ধকার ও একসময় চোখে শুয়ে যায়। এই অন্ধকার চোখে সইছে না। কেন? এ খাটের নিচে শব্দ হলো, ফোঁস করে নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন চমকে উঠল। হঠাৎ তার মনে হলো জীবিত কোনো প্রাণী খাটের নিচে আছে। কোনো প্রাণী চার পায়ে খাটের নিচে ঘুরছে। প্রাণীটার নিয়মিত নিঃশ্বাসের শব্দ এখন তিনি পাচ্ছেন। ফোঁস 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 ফোঁস। তার গায়ে বোটকা গন্ধ নাকে লাগছে। খাটের নিচে গাদা করা কবরের কাগজ। এই তো প্রাণীটা এখন কাগজ ছিঁড়ছে। গলার ভেতর অস্পষ্ট শব্দও করছে, রাগী শব্দ। বাদর না তো? পুরনো ঢাকায় প্রচুর বাদর আছে। জানালা খোলা থাকলে মাঝে মাঝে এরা ঘরে ঢুকে পড়ে, নানানভাবে মানুষজনকে বিরক্ত করে। এই অঞ্চলেও হয়তো বাদর আছে, তিনি জানেন না। আলাউদ্দিন কি করবেন ভেবে পেলেন না। একবার তার মনে হলো এটা দুঃস্বপ্ন। রাতে খাওয়া বেশি হয়ে গেছে, বদহজম হয়েছে। বদহজম থেকে দুঃস্বপ্ন দেখছেন। তিনি থাকেন 6 তলায়। দরজা বন্ধ করে শুয়েছেন। বাদর আসবে কোত্থেকে? না, একটু ভুল হয়েছে। তার ঘরের দরজা খোলাই ছিল। দরজা বন্ধ করার আগেই তিনি ঘুমিয়ে পড়েছেন। তার ঘরের দরজা খোলা থাকলেও বন্য কোনো পশু এসে ঘরে ঢুকবে না। তিনি তো সুন্দরবনের ভেতর কোনো ফরেস্টের বাংলোতে বাস করছেন না। সমস্যাটা কোথায়? খাটের নিচে কাগজ ছেঁড়া এখনও চলছে। অদ্ভুত একটা কথা আলাউদ্দিনের মাথায় এলো। তার খাটের নিচে কুটু মিয়া বসে নেই তো? হামাগুড়ি দিয়ে বসে আসছে, কাগজ ছিঁড়ছে। মাথা খারাপ মানুষদের পক্ষে এই কাজটা অস্বাভাবিক কিছুই না। সেতাবগঞ্জের এক পাগল ছিল, হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাগলের নাম সওদাগর। যদি কেউ জিজ্ঞেস করতো, সওদাগর তুমি হাঁটো না কেন? সওদাগর বলতো, হাঁটলে ব্যালেন্সের সমস্যা হয় ভাইজান। সওদাগর পাগলা অনেক ইংরেজি জানত, কথাবার্তা বলতো খুবই স্বাভাবিকভাবে, শুধু হাঁটতো 4 পায়ে। কে জানে, কুটুও হয়তো সওদাগরের মতোই মানসিক রোগী। আলাউদ্দিন কাঁপা কাঁপায় গলায় ডাকলেন, কুটু। খাটের নিচ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি স্যার। আলাউদ্দিনের সারা শরীর হিম হয়ে গেল। এটা হতেই পারে না। খাটের নিচে কুটু মিয়া বসে থাকবে কেন? তিনি আবারও ডাকলেন, কুটু। কুটু সঙ্গে সঙ্গে বলল, জি স্যার। আলাউদ্দিন জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? কিছু করছি না স্যার। খাটের নিচে বসে আছো কেন? কুটু জবাব দিল না। ফোঁস শব্দ করতে লাগলো। আলাউদ্দিন ভয়ে জমে গেলেন। বন্যপশুর চেয়ে মস্তিষ্ক বিকৃত মানুষ অনেক ভয়ঙ্কর। কুটুর উপর অশুভ কোনো কিছুর ভয় হয়নি তো? আলাউদ্দিন আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন। এই সূরাটা একবার ঠিক মতো পড়ে হাততালি দিলেই খারাপ জিনিস দূরে চলে যায়। হাততালির শব্দ যত দূর যায়, অশুভ জিনিসগুলো তত দূরেই যায়। আলাউদ্দিন সূরা পড়ে শেষ করেছেন, কিন্তু হাততালি দিতে পারছেন না। হাততালি দেওয়ার ক্ষমতা তার নেই। দুটি হাতই অসাড় হয়ে পড়ে আছে, যেন এই হাত দুটা নিজের না, অন্য কারো হাত। এই 2 হাতের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আলাউদ্দিন চিৎকার করতে যাবেন, তখনই খুট করে শব্দ হলো। ঘরের বাতি জ্বলে উঠল, ফ্যান ঘুরতে লাগলো। আলাউদ্দিন ভাঙা গলায় ডাকলেন, কুটু মিয়া, কুটু মিয়া। থপ থপ শব্দ করে কে যেন আসছে। কুটু মিয়াই আসছে, সে ছাড়া আর কে হবে? তার ঘরের দরজা ভেরানো। কেউ এসে দরজায় দাঁড়িয়েছে। কুটু মিয়া, জি স্যার। ভেতরে আসো। দরজা ঠেলে কুটু মিয়া ঢুকলো। তার হাতে পানির গ্লাস, পানির গ্লাসে বরফ ভাসছে। পানির গ্লাস দেখে আলাউদ্দিনের মনে হলো তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। 1 গ্লাস পানিতে তার হবে না, 1 কলসি পানি দরকার। কুটুকে দেখে তার লজ্জা লাগছে। সহজ স্বাভাবিক একজন মানুষ, তিনি ডেকেছেন বলে বুদ্ধি করে পানির গ্লাস নিয়ে চলে এসেছে। অথচ তিনি তার সম্পর্কে কত কিছু ভেবেছেন।
মস্তিষ্ক বিকৃত, ভূতের ভয় হয়েছে। ছি কুটু। জি স্যার। হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, গরমে ঘুমটা ভেঙে গেল। পানি এনে ভালো করেছো, খুবই পানির পিপাসা হয়েছিল। আলাউদ্দিন এক নিঃশ্বাসে পানির গ্লাস শেষ করে কুটুকে বললেন, কুটু দেখো তো আমার খাটের নিচে কিছু আছে কি না। কুটু নিচু হয়ে খাটের নিচ দেখল, নিচু গলায় বলল, কিছু নাই স্যার। আলাউদ্দিন বললেন, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, কোনো একটা জন্তু আমার খাটের নিচে বসে আছে। হাতে মুখে একটু পানি দেব। হাতে মুখে পানি দেব, তুমি আরেক গ্লাস ঠান্ডা পানি আনো। কুটুমিয়া পা থপ থপ করে চলে গেল। আলাউদ্দিন খাট থেকে নামলেন, নিচু হয়ে খাটের নিচটায় উকি দিলেন। খাটের নিচে কেউ নেই তা ঠিক, তবে খাটের নিচে গাদা করে রাখা সমস্ত খবরের কাগজ কুচি কুচি করে ছেঁড়া। তিনি দুঃস্বপ্ন দেখেননি, কেউ একজন খাটের নিচে বসে সত্যি সত্যি কাগজ ছিঁড়েছে। সম্পূর্ণ অডিও বুকটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।